পর্দার আড়ালে আসলে অনেক বড় কোনো দাবার চাল দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়ার পাত্র নয়। পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জন্য নতুন আইন তৈরি করছে। এই খেলায় আসলে কি আছে? এবং আবার তিনি এসালামের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন, যাক সেদিকে যাচ্ছি না। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এসালামের নাম দেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়, যাক সেদিকে যাচ্ছি না মাননীয় স্পিকার। জনাব সালাউদ্দিন আহমেদকে থামান, নতুবা আপনার পতনের জন্য যদি জনগণ আবার রাস্তায় নেমে আসে, আপনার দলের হেডম কিন্তু আমাদের জানা আছে, আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। এসালাম যে দেশ থেকে ব্যাংক লুট করেছে, সেই লুটের নাকি আপনি সহযোগী। এস আলমের সাথে আপনার গভীর বন্ধুত্ব, এগুলো তো মার্কেটে সবাই জানে, নিশ্চয়ই আপনিও জানেন। আপনি এড়িয়ে যেতে পারতেন, হ্যাঁ মাননীয় মন্ত্রী, আপনি এড়িয়ে যেতে পারতেন, অন্য কাউকে বলার সুযোগ দিতেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগতো। বাংলাদেশের দুজন মন্ত্রী তারা ব্যাংকিং বিষয়ে কথা বলেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো ব্যক্তি যদি এই ধরনের বালখিল্য, অসত্য এবং অপতথ্য জাতিকে প্রদান করেন, তাহলে সেখানে আস্থার জায়গা ফিরে আসাটা খুবই কঠিন হয়ে পড়ে। ব্যাংক খাত নিয়ে বিএনপি সরকার কঠিন পরিস্থিতিতে পড়েছে। এতটাই কঠিন পরিস্থিতি, বিএনপি সরকার যদি তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাহলে জামাতের কাছে নথি স্বীকার করতে তারা বাধ্য হবে এবং নথি স্বীকার করবে। বিএনপি একটা ফান্দে পড়েছে। সেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি, ডাক্তার শফিকুর রহমান স্যার চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এই 700 কোটি টাকা বা 20,000 কোটি টাকা যদি প্রমাণ করতে পারেন, আমি আপনাকে একটা মেডেল দিব। ডাক্তার শফিকুর রহমান স্যার যেভাবে বলছে, পুরো সংসদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তো জামাত ইসলামীর খেলা শুরু। জামাতে 4 মন্ত্রিসভার উদ্যোগে দেশের জন্য কল্যাণমূলক বাজেট প্রকাশ করা হয়েছে। সেই বাজেটের মূল্য হলো 8,39,505 কোটি টাকা। সেই বাজেটের 24% উপরে ব্যয় হবে জনপ্রশাসনমূলক কাজে, সেখানে প্রায় 15% ব্যয় হবে প্রযুক্তিগত কাজে। তবে আপনাদের নিরাশ হওয়ার দরকার নাই, আপনাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা আমি আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সাথে এস আলমের এক গভীর সম্পর্ক রয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তাদের ভিতরে যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে, তাদের হয়তো মনটা একটু খারাপ। তবে আপনাদের নিরাশ হওয়ার দরকার নাই, আপনাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা আমি আপনাদেরকে দিব। তার আগে ইসলামী ব্যাংকের আজকের এই পরিস্থিতি কেন তৈরি হলো, এর কার্যকারণটা একটু ব্যাখ্যা করা দরকার। আপনারা জানেন, গত 9 জুন সংসদের ভিতরে দাঁড়িয়ে বাংলাদেশের দুজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ব্যাংকিং বিষয়ে কথা বলেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক সম্পর্কে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনের বক্তব্যই খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং দুজনের বক্তব্য শোনার পরে ব্যাংকের একজন গ্রাহক হিসেবে এবং বাংলাদেশি হিসেবে আমরা যার পর্যায়ে হতাশ হয়েছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো ব্যক্তি যদি এই ধরনের বালখিল্য, অসত্য এবং অপতথ্য জাতিকে প্রদান করেন, তাহলে সেখানে আস্থার জায়গা ফিরে আসাটা খুবই কঠিন হয়ে পড়ে। এখানে তিনি গায়ের জোরে কথা বলেছেন এবং তার বক্তব্য শুনে মনে হয়েছে অর্থনীতি সম্পর্কে তার বিন্দু বিসর্গও কোনো ধারণা নেই। অনেকেই আমরা বলছি যে সালাউদ্দিন আহমেদ এত জ্ঞানী যে তিনি যখন দাঁড়ান তখন সবাই থরথর করে কাঁপে, তার যুক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না, যার কারণে সবাই তার বিরোধিতা করে। বিষয়টা আসলে সেটা না। আমরাও আগে মনে করতাম, এমন ধারণা পোষণ করতাম, কিন্তু গতকাল ব্যাংকিং এবং অর্থনীতি সম্পর্কে তার যে বক্তব্য, এই বক্তব্য শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে মূলত তিনি আসলে কিছুই জানেন না। তিনি গোলার জোরে কথাগুলো বলেন এবং তার যুক্তি আপাতত তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। পরবর্তীতে কিছুক্ষণের ভিতরেই ওইগুলো মিথ্যা প্রতিপন্ন হয় এবং তখন তিনি আর এই ব্যাপারে কোনো মন্তব্য করেন না। তিনি অন্তত 5টি মিথ্যা কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে। মজার ব্যাপার কি জানেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই যে সরকার গঠন করলো বিএনপি, এই সরকার গঠন করার পরে সালাউদ্দিন আহমেদ এমন একটা জায়গায় যে উপস্থিত হয়েছে, তিনি অর্থমন্ত্রীর কথাও তিনি বলেন, আইনমন্ত্রীর কথাও তিনি বলেন, প্রধানমন্ত্রী উপস্থিত থাকার পরেও প্রধানমন্ত্রীর পক্ষে তিনি বক্তব্য দেন। সর্বশেষ আমরা যে হাস্যকর কথাটি শুনেছি, ধর্মমন্ত্রী, এই আজকে আমি যখন ভিডিও করছি, আজকে ধর্মমন্ত্রীর অনুপস্থিতিতে স্পিকার বলছেন যে ধর্মমন্ত্রী কি আছেন? নাই। তার অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাস্যকর, বড়ই হাস্যকর এটা। যাই হোক, তিনি বক্তব্য দিতে যে 5টি অসত্য কথা যেটি বলেছেন, প্রথমেই তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের নামে, অর্থাৎ আরডিএস প্রকল্পের নামে 22,000 কোটি টাকা জামাতকে দিয়ে দিয়েছে এবং এই টাকা তারা লুটপাট করে নির্বাচনী খাতে ব্যয় করেছে। বিগত সময়ে 11,000 কোটি এবং 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা এটা তারা লুটপাট করেছে। প্রকৃতপক্ষে আরডিএস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আরডিএস প্রকল্পটি কিন্তু ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠিত হয় 1995 সালে
2025 সাল পর্যন্ত এই প্রকল্পের সদস্য সংখ্যা 17,46,000 এবং বাংলাদেশের 34,900টি গ্রামে এই প্রকল্প এখন বর্তমান কাজ করছে। এবং 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে 5,179 কোটি টাকা। একটু ভালো করে হিসাব রাখবেন, 5,179 কোটি টাকা ডিসেম্বর 2023 সাল। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ প্রদান করা হয় 687 কোটি টাকা। আর 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। হিসাবটা একটু মিলান তো, 2023 সালের ডিসেম্বরে ছিল 5,179 কোটি, আর 2024 এবং 25 সালে এই 2 বছরে মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। দুটোর যোগফল মোট 6,666 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংক আরডিএস প্রকল্পের যে বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে সেখানে মোট বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে 6,666 কোটি টাকা। তাহলে যেখানে 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ 6,666 কোটি টাকা, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তথ্য দিলেন যে 11,000 কোটি টাকা আগে দিয়েছে আর বাকি 11,000 কোটি টাকা 2 বছরে এখন মোট 22,000 কোটি টাকা সেখান থেকে লুটপাট করা হয়েছে। এই যে অপতথ্য তিনি ছড়ালেন, এর হেতু কি? তিনি আরেকটি অপতথ্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইসলাম নয়। এটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বালখিল্য কথা বলতে পারেন? এই ধরনের অপেশাদার সুলভ কথা তিনি বলতে পারেন? ফখরুল ইসলাম আলমগীর অবশ্য মিটমিট করে হেসেছেন, টেবিল চাপিয়েছেন, আমি হলে এর প্রতিবাদ করতাম, তিনি তা করেন নাই। এরপরে তিনি আরো একটি অসত্য তথ্য দিয়েছেন, নাবিল গ্রুপ থেকে 700 কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছিল। এই 700 কোটি টাকা ব্যাংকে জমা হয় নাই, এটা একটি দল, অর্থাৎ তিনি জামাতকে মিন করেছেন যে তারা নিয়ে নির্বাচনী খরচ করেছে। তার এই বক্তব্যের পরে মনে হয়েছে ব্যাংকিং সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই। আসলে নাবিল গ্রুপের এই 700 কোটি টাকা কি হয়েছে জানেন? নাবিল গ্রুপের আগে যে বিনিয়োগ ছিল 700 কোটি টাকা, এটা কিন্তু সব বেনামে, অর্থাৎ নাম ছিল নাবিল গ্রুপের, টাকা নিয়েছে সব এস আলম। এরপরে নাবিল গ্রুপের উপরে যখন প্রেসার ক্রিয়েট করেছে ব্যাংক যে আপনার নামে যেহেতু বিনিয়োগ নেওয়া, এস আলম তো পালিয়ে গেছে, আপনি এই টাকা দেন, নাবিল গ্রুপ তখন বলেছে ঠিক আছে আমাকে একটু সময় দেন, আমি আস্তে আস্তে দিব। এই সময় দেওয়া মানে হচ্ছে ব্যাংক ঋণ পুনঃতফসিল করে দেয়। এই পুনঃতফসিলের আবার কিছু বিষয় আছে। প্রথম বছরে ডাউন পেমেন্ট দিতে হয় 15%, দ্বিতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 30%, আর তৃতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 50%। এবং এই ডাউন পেমেন্টের পরে ঋণটা যখন পুনঃতফসিল করা হয়, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করে দেয়, কোনো ব্যক্তির হাতে নয়, তখন এই ঋণটা রেগুলার ঋণ হয়ে যায়। নাবিল গ্রুপেরও তাই হয়েছে। তাহলে নাবিল গ্রুপের উনি তো দেখাচ্ছে, উনি বলেছেন যে তারা তো টাকা দিয়েছে, তাহলে এখনো তার লাইবিলিটি দেখাচ্ছে কেন? আসলে বিষয়টা তো ওইটা। শোনেন ভাইরা, যারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহাজ্ঞানী, আপনারা তাকে বলবেন এই বিষয়ে পড়ালেখা করতে। এরপর তিনি আরেকটা অসত্য কথা বলেছেন, সেটার অবশ্য সাথে সাথে তিনি জবাব পেয়েছেন, বলেছেন এখানে এনসিপির কেউ উপস্থিত নাই। সাথে সাথেই এনসিপির একজন দাঁড়িয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন, আমরা এখানে 2 জন উপস্থিত আছি, মাননীয় স্পিকার আপনি তার এই বক্তব্য এক্সপান্স করুন। এরপর তিনি কথা বলেছেন চাকরিচ্যুতিদের ব্যাপারে। চাকরিচ্যুতিদের ব্যাপারে তিনি যে কথাটি বলেছেন সেটি তিনি মানবিক দিক থেকে যদি বলতেন সেটা একটা আলাদা বিষয় ছিল, কিন্তু তিনি বলেছেন তাদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে কোনো নিয়ম কানুন না মেনে। আপনার কাছে আমাদের প্রশ্ন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কোন নিয়ম নীতির ভিত্তিতে? আপনার কি জানা আছে এটা? আপনি নিশ্চয় জানেন, সবই জানেন। এরপর আবার তিনি বলেছেন যে 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এর ভিতরে সবই দলীয়, একটি বিশেষ দলের। এই যে অসত্য তথ্যগুলো আপনি কেন দিচ্ছেন এটা আমরা বুঝি। এই বক্তব্যগুলো আপনার না, এই বক্তব্যগুলো আসছে সীমান্তের ওপার থেকে। কারণ আপনারা জানেন এস আলম কিছুদিন আগে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে না ভারতে গিয়ে? ওই সময়ই তারা ভারতকে বলে এসেছে যে শেখ হাসিনা তো আর নাই, আমার কিন্তু ওখানে ফেরার পথ খুব রুদ্ধ, তো ওখানে আমার 2 জন খুব বিশ্বস্ত লোক আছে, এই 2 জনকে আপনি ভালো করে বলে দেন, ভারত সরকারকে বলেছে আপনি ভালো করে বলে দেন তারা যেন এই ব্যাংকটাকে আবার আমার কাছে ফেরত দেয়, না হলে কিন্তু মৌলবাদীর অর্থনীতি কিন্তু আবার চাঙ্গা হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ভারতকে বলেছে, ভারত এবার এই 2 জনকে বলেছে যে আবার ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে 5 আগস্টের পরে, তোমরা ওখানে কি করো? যার কারণে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী এরা এই ব্যাংকটাকে আবার ওই সেই আগের অবস্থায় যেভাবে লুটপাট করা হয়েছে, ফোকলা করা হয়েছে, ওইখানে নিয়ে যেতে চাচ্ছে। এই নিয়ে যাওয়ার পথে যে যে বক্তব্য দেওয়া দরকার সেইটা তারা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই ব্যাংকের মালিকানা কে কিভাবে হয়েছে সেটা আলাদা ইস্যু, আলাদা ডিবেট, কিন্তু ব্যাংকের প্রকৃত মালিকের কাছেই তো ব্যাংক ফিরে যাবে। তার মানে এই কথার মাধ্যমে কিন্তু তিনি এইটা বলতে চাইলেন যে এস আলম হচ্ছে এই ব্যাংকের প্রকৃত মালিক। বিষয়টা এরকম যে ডাকাত আপনার সম্পদ ডাকাতি করে নিয়ে গেছে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন এই সম্পদ ডাকাত কিভাবে মালিক হয়েছে সেটা পরের হিসাব, কিন্তু এই সম্পদ ডাকাতের। এই হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর কিছু থাকে? যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, আগেই বলেছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো এক্সটার্নাল ব্যাপার, ব্যাংকের ইন্টারনালি কোনো সমস্যা নাই। আমি এই ব্যাংকটি নিয়ে যতটুকু গবেষণা করেছি তাতে আমি বুঝেছি ব্যাংক থেকে কিন্তু টাকা ছাড়া কেউ ফিরে যাচ্ছে না, প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে, যেভাবে তারা পারছে ব্যাংকের কর্মকর্তারা তারা টাকা ম্যানেজ করে দিচ্ছে। কিন্তু এই টাকাগুলো যারা আপনারা তুলে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু 2 দিন পরে বা 5 দিন পরে আবার আপনারা সেই ব্যাংকেই জমা দিবেন।
মাঝখান থেকে আপনারা এই যে অ্যাকাউন্টগুলো ক্লোজ করছেন, এইখানের একটা ঝক্কি ঝামেলা আপনাদের পোহাতে হবে। আবার এইগুলো থাকবে না। 2022 সালের যে ভয়ঙ্কর নভেম্বর, যেখানে অনেক বেশি ডিপোজিট, সেইখানে পুরা ভয়ঙ্কর নভেম্বরের ওই কয়টা দিনে কোন শাখা থেকে 100 কোটি, কোন শাখা থেকে 60-70 কোটি টাকা উইথড্র হয়েছে। এইবার এখন পর্যন্ত 30-35 কোটি টাকা মাত্র উঠেছে। তার মানে ভয়ঙ্কর নভেম্বর কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল। সেই সময় যেহেতু ব্যাংকটার কিছু হয় নাই, এরপরে 2024 সালের আবার ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এরকম একটা গুজব উঠেছিল যে ব্যাংক 26শে ডিসেম্বর বন্ধ হয়ে যাবে। সেই 26শে ডিসেম্বর চলে গেছে, আবার 26 সালের ডিসেম্বর আসছে, ব্যাংক কিন্তু টিকে আছে। ব্যাংকের কিছুই হবে না। মাঝখানে 2-1 দিন একটু কষ্ট হবে, একটু অস্থিরতার ভিতর দিয়ে যাবে। আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। ইসলামী ব্যাংকের প্রতি আপনারা আস্থা রাখুন। আপনাদের ভালোবাসার ব্যাংক, এই ব্যাংকের মালিক আপনারা। আপনাদের আমানতগুলো যদি আপনারা এখন তুলে নিয়ে যান, তাহলে ইসলামী ব্যাংকের এই দুঃসময়, তাহলে আপনারা কি তাদেরকে আরো বিপদে ফেললেন না? একটু ভেবে দেখবেন। ব্যাংকটির পাশে দাঁড়ান, আপনাদের ব্যাংক, আপনারা এটাকে রক্ষা করেন। কারণ ভারত এই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, সেইটাই বাস্তবায়ন করছে চট্টগ্রাম কেন্দ্রিক একটি গ্রুপ। আঞ্চলিকতাবাদের একটা চরম ব্যাপার এখানে কাজ করছে। অর্থাৎ তাদের এলাকার প্রতি তারা এতটা লয়াল যেন এটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, এরকম একটা ব্যাপার। ব্যাংক খাত নিয়ে বিএনপি সরকার কঠিন পরিস্থিতিতে পড়েছে। এতটাই কঠিন পরিস্থিতিতে বিএনপি সরকার যদি তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাহলে জামাতের কাছে নথি স্বীকার করতে তারা বাধ্য হবে এবং নথি স্বীকার করবে। বিএনপি একটা ফান্দে পড়েছে। কি ফান্দে? এটা আলোচনা করবো এই আলোচনায়। দর্শক, বাংলাদেশ ব্যাংকের অশিক্ষিত, অযোগ্য, অপদার্থ গভর্নর, যিনি একজন ব্যর্থ গার্মেন্ট ব্যবসায়ী, যার একাডেমিক নলেজ নাই, এস আলমের দালাল কোটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, এক ফালতু লোক। এই গভর্নর বলছেন ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা উচিত। একটা স্টুপিড, গর্ধব, গাধা। এই গাধা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা বলতে কি বোঝায় ও নিজেই জানে না। ও তো অর্থনীতিই বোঝে না, ওর একাডেমিক রেজাল্ট কি আমরা জানি না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসররা এবং বিখ্যাত ব্যক্তিরা, যাদের ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড ফেমাস বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এর উপর পিএইচডি থাকে, ডিগ্রি থাকে, ইত্যাদি ইত্যাদি। আর সোয়েটার ব্যবসায়ী এক বাটপার, সোয়েটার ব্যবসা এক বাটপার, স্টুডেন্ট লাইফে শিবির করেছে, পরে এস আলমের দালালি করেছে এবং ওই সোয়েটার কোম্পানি ঠিক মতো চালাতে পারে না, ঋণ খেলাপি। এই বাটপার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে বলছে যে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা উচিত। এই গর্তব্য বুঝেই না যে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা বলতে কি বোঝায়, কেন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা উচিত। এটা ব্যাখ্যা করতে দিলে এই গর্ত 5 মিনিট বক্তব্য দিতে পারে না। গান্ত কেন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে? ব্যাংক খাতে অনিয়ম করা যাবে না, লুটপাট করা যাবে না, ঋণ নিয়ে সময় মতো দিতে হবে, 2 নম্বরই করা যাবে না। ব্যাংক খাত চলবে এইভাবে। এখানে রাজনৈতিক প্রভাব মুক্ত টুকতে এগুলো মানে কি? এগুলো হচ্ছে বিএনপি সরকারকে ধ্বংস করার কথা। এটা হচ্ছে আবুল বারাকাতের থিওরি। এর মানে যে জামাত, এরা মনে করে, এরা যে গর্ধব এবং মূর্খ সেটা দেখায়। এরা মনে করে ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে জামাত ইসলামী 1000 কোটি টাকা পায়, যার ফলে জামাত অনেক শক্তিশালী এবং এই শক্তির মাধ্যমে জামাত ইসলামী আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় আসবে। অতএব ইসলামী ব্যাংকে রাজনৈতিক প্রভাব মুক্ত বা ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার নামে জামাত মুক্ত করতে হবে। অথচ এই গর্ধবগুলো বোঝে না যে ইসলামী ব্যাংকের একটা পয়সা জামাত নেয় না বা নিতে পারে না, এরকম কোনো সিস্টেম নেই। এটা ওই আবুল বারাকাত বুঝিয়েছে যে কিভাবে জামাত টাকা পায়, অথচ কোনো টাকা পায় না। ইসলামী ব্যাংকের লভ্যাংশ টাকা শেয়ার হোল্ডারদের মাধ্যমে বন্টন করা হয় মাঝে। লাভ হচ্ছে এটা অন্যান্য ব্যাংক থেকেও পায়। এটা সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক থেকে পায়। যেমন এই ব্যাংকে যারা চাকরি করে তাদের কাছে মাস শেষে শিবিরের সেলরা যায়, যে বলে যে ভাই ইয়ানত দেন। যারা শিবিরকে পছন্দ করে তারা 200 টাকা, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, কেউ 10,000 টাকা ইয়ানত দেয়। সেটা সোনালী ব্যাংকের অনেকে দেয়, রূপালী ব্যাংকের অনেকে দেয়, ইসলামী ব্যাংকের অনেকে দেয়। ইসলামী ব্যাংকের অধিকাংশ এমপ্লয় দেয় না, আমি জানি। এবং ইসলামী ব্যাংকের লোকজনের তো বেতন বেশি না, এবং ইসলামী ব্যাংকের এমপ্লয়িরা অতটা, এরা সব ভালো বা অনেক দিক ভালো, কিন্তু আবার আমার এদের নিয়ে অনেক আপত্তিও আছে। এরা ওইরকম উন্নত জীবন, বেশি টাকা পয়সা দিবে ওই মানসিকতা না, অল্প কিছু টাকা দিয়ে দেয়। যেমন শিবিরের ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা মতিঝিল এলাকায় তাদের সাবেকদের কাছ থেকে যখন ইয়ানত উঠাতে যায়, ইসলামী ব্যাংকের শাখাগুলোর মধ্যে ঢুকলে অল্প কিছু পয়সা পায় এবং ওখানে বসে থাকা লাগে আরো বেশি, কারণ ভিড়। অল্প কিছু পয়সা কালেকশন করে একটা শাখার বাইতুল মাল সম্পাদক আসে। আর অন্য কোনো ব্যাংকের মধ্যে ঢুকলে অনেক টাকা নিয়ে বের হয়, অন্য কোনো কোম্পানির মধ্যে ঢুকলে। ইসলামী ব্যাংক থেকে ওটা জামাতের তেমন কিছুই না, জাস্ট জামাতের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, জামাত সৎ বা এটার উপর আস্থা রাখা যায়, জাস্ট এইটা, কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হয় না। এখন এই গর্ধব বিএনপি সরকারকে কয়েকটা গোষ্ঠী বুঝিয়েছে। এস আলমের কাছ থেকে তো ধরা,
যে এসালম নির্বাচনী খরচ দিয়েছে, এখন আমাদেরকে ব্যাংক দিতে হবে। একদিকে এসালমের সাথে কমিটমেন্ট নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন বামপন্থীরা, বিএনপির উপর যে বামপন্থীরা সওয়ার করেছে, তারা বুঝিয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমেই জামাত ক্ষমতা আসবে, অতএব ইসলামী ব্যাংক ধ্বংস করে। আবার প্রতিদ্বন্দ্বী যে ব্যাংকগুলো আছে তারা বুঝিয়েছে, আরে ভাই ইসলামী ব্যাংক ধ্বংস হলে সমস্যা নাই তো, কেন সমস্যা নেই, যে ইসলামী ব্যাংক ধ্বংস হলে হোক, রেমিটেন্স বন্ধ হয়ে গেছে তাতে কি, এই যে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা টাকা উঠিয়ে তো অন্য কোনো ব্যাংকে আসবে, সমস্যা নেই। জিনিসটা দিন শেষে তো ব্যাংকের মধ্যেই থাকলো, তোমার তো লস নাই। ইসলামী ব্যাংকে আজকে যত আমাদের সব যদি অন্য ব্যাংকে আসে তাহলে তো সমস্যা নেই, এটা বুঝিয়েছে কেউ কেউ। কিন্তু আসলে মানুষ টাকা রাখবে সিন্ধুকের মধ্যে, কারণ ইসলামী ব্যাংকে টাকা রাখাটা শুধু একটা ব্যাংক হিসাবে না, ইসলামী চেতনা থেকে রেখেছে, সুদমুক্ত থাকার চেতনা থেকে বেশিরভাগ গ্রাহক টাকা রেখেছে, যে না এখানে সুদ নেই, এখানে টাকা রাখলে পাপ হবে না, এই চিন্তা থেকে। আবার গ্রাহক রেমিটেন্স পাঠাবে হুন্ডিতে, সোজা হিসাব, ব্যাংকিং চ্যানেলে পাঠাবেই না। ইসলামী ব্যাংকে পাঠায় কি জন্য? এরা ভেবেছিল এদের যে অন্যান্য ব্যাংকগুলো আর স্পেশাল, যে আমার ব্যাংকে রেমিটেন্স পাঠালে আমি আরো বেশি প্রণোদনা দেবো, এইসব কথাবার্তা বলবে, কিন্তু লাভ হবে না, মানুষ হুন্ডিতে টাকা পাঠাবে। তো দর্শক, এই জায়গায় এই বামপন্থী সে আবুল বারাকাত মার্কা অর্থনীতিবিদরা বিএনপি সরকারকে বুঝিয়েছে যে রাজনীতি মুক্ত করতে হবে, অথচ বাংলাদেশের ব্যাংকগুলো মূলত রাজনৈতিক নেতৃবৃন্দরই, যেমন আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক আছে, মির্জা আব্বাসের ব্যাংক আছে, আওয়ামী লীগের অনেকের ব্যাংক ছিল, সালমান এফ রহমানের এখনো আছে, আব্দুল জলিল সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তার ব্যাংক ছিল, অভাব নাই, এটা নর্মাল। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।